বিয়ের রাতে আমি দেখেছিলাম ভোরবেলা আমার স্বামী তার ভাবির ঘর থেকে বেরিয়ে আসছে লুকিয়ে লুকিয়ে। ঘরে ঢুকে সব বেরিয়ে যায় গোসল করতে। পরদিন সকালে তার ভাবি আমার কাছে ইনিয়ে বিনিয়ে তার মেয়ের ভবিষ্যতের কথা বলল। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমার বিয়েতে রাজি হওয়াটাই ভুল ছিল। বিয়েতে রাজি না হলে সে তার বিধবা ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে তার ভাইয়ের মেয়েকে নিজের পরিচয় দিতে পারত। সেদিন আমি ছিলাম শূন্য হাতে, কারণ আমিও তখন বিবাহিত। তারপর এতগুলো দিন এই বাড়িতে কিভাবে আমি টিকে আছি, নিজের সংসার করেছি, এই কথা আপনারা কোনোদিন চিন্তা করেননি। করেছেন শুধু তাদের কথা। রান্নাঘরে দাঁড়িয়ে ইমুক মুখে আঁচল গুছে কথাগুলো বলে কেঁদে ফেলল। তার চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে। ইখুমকে ধমকে দিয়ে তার বড়জা বলল, হচ্ছে কি ছোট, বাড়িতে এত মানুষ, এসব বলার কথা? আর এক ঘর লোকের সামনে আমায় বাম্মা তুলে গালি দেওয়াটা? তোমার স্বামী বয়সে বড়, স্ত্রীর প্রতি তার অধিকার থাকে। কই ভাইজান তো আপনাকে এত লোকের সামনে কোনো দিন গালি দেয় না। কারণ তার অসভ্যের মুখে মুখে তর্ক করা যা আমার না। তাড়াতাড়ি কাজে হাত লাগাও। দেখ বাইরে বেটা ছেলেরা বসে আছে, তাদের কাছে নাস্তা ঠান্ডা করে দিবি নাকি? আয় বোন আয়। কিছুক্ষণ পূর্বে ইখুমের স্বামী বাড়ির মেয়েদের জন্য শাড়ি কিনেছে। সে শাড়িটা তার পছন্দ হয়েছে। সেই শাড়িটা তার মেজোজায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। তাই ইখুম বলেছিল তার শাড়ি লাগবে না। তার জন্য রাখা শাড়ি তার মেজোজায়ের হাতে তুলে দিতে রাশেদ তেড়ে আসে তাকে থাপ্পড় দিতে। লাগেনি যে এমন নয়, কানে লেগেছে। কেউ রাশেদকে কিছু বলেনি, সবাই ইখুমের দোষ ধরেছে। ইখুম কোনো জবাব দেয় না। হঠাৎ তার মনে হয় তার মাথার ভিতর শব্দ সৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসের বৃষ্টিতে টিনের ঘর চালায় বৃষ্টি ফোঁটা পড়লে যেমন শব্দ হয়, তেমন শব্দর। বৃষ্টির পানি টইটম্বুর চারিপাশে, তবু থামার নাম নেই। ইখুম পাত্তা দেয় না সেই বৃষ্টির শব্দকে। ইদানিং সে অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকে। ইখুম নাস্তা করে চলে যায়। পর বাড়ির মেজ বউ ঢুকলো রান্নাঘরে। স্বামীনা এই বাড়ির মেজ বউ। বছর সাথে পূর্বে বিয়ে হয় তার এই বাড়ির মেজ ছেলে কায়সারের সাথে। বিয়ের 32 দিনের মাথায় বিদেশ চলে যায় কায়সার। বছর 2 পর দেশে আসে। তখন পেটে আসে মেয়ে স্নেহা। কিন্তু কপালে সুখ ক্ষণস্থায়ী। কায়সার বিদেশি ঘটনায় মারা গেছেন আজ প্রায় 4 বছর। স্বামীনা রান্নাঘরে ঢুকে দ্রুত কাজে হাত লাগায়। তাকে দেখে বড়জা বলল, স্নেহারে দুধ খাইয়ে দিস নাই কেন? প্রতিদিন দুধ খাইতে চায় না তো, তাই আজ দেইনি। স্নেহা দুধ খাইতে চায় না, তুই বলবি বলে যে মেয়েটা দুধ এত পছন্দ করে সে খাইতে চায় না? দেখ মেজো, স্নেহা আমাদের মেয়ে, তুই কেন নিজের ঝামেলাটাকে বাচ্চাটাকে টানছিস? স্বামীনি কোনো জবাব দেয় না, বেরিয়ে যাচ্ছিল রান্নাঘর থেকে। তার সামনে এসে দাঁড়িয়েছে রাশেদ, স্নেহাকে কোলে নিয়ে। রাশেদ এই বাড়ির ছোট ছেলে। রাশেদকে দেখে স্বামীনা তাকে পাশ কাটিয়ে চলে গেল। বড় ভাবির থেকে 1 গ্লাস দুধ এনে নিজে হাতে স্নেহাকে খাইয়ে দিচ্ছে রাশেদ। এই বাড়ির যদি সাগরিকা কাউকে দেখে চুপ থাকে, সেটা হলো তাসদিদ। শুধু সাগরিকা নয়, এবারে সকল বাচ্চারা তাসদিদকে দেখে ভয় পায়। সাগরিকার 4 চাচা একসাথেই থাকেন, তাদের যৌথ পরিবার। যৌথ পরিবারে বড় চাচার ঘরে বড় ঘরের ছেলে হচ্ছে তাসদিদ। বড় মা তার মা নয়, তার মা মারা গেছেন তাকে জন্ম দেওয়ার সময়। বড় মায়ের পেট থেকে হয়েছে তাসবিদ। 2 ভাই 2 মেরুর মানুষ। একজন বাবার সাথে ব্যবসা দেখাশুনো করে দায়িত্ব নিয়েছেন, অন্যজন লেখাপড়া। আর সাগরিকা হচ্ছে সেজো ভাইয়ের মেয়ে। অনেকগুলো আন্ডার বাচ্চার গল্প বলে কথা। ধীরে ধীরে সবার গল্পে আসবে। তবে আজ শুরু হোক গল্পের স্পন্দন সাগরিকা। বড় চাচার বয়সের সাথে তার ছোট চাচার বয়সের অনেক তফাৎ। বড় মা বলেছিলেন বিয়ের সময় বড় চাচার বয়স যথেষ্ট থাকলে ছোট চাচা রাশেদের বয়স ছিল মাত্র 7। তাই তাসরিদ আর রাশেদের বয়সের খুব একটা তফাৎ বুঝতে পারা যায় না। তাদের দেখে মনে হয় চাচা ভাতিজা নয়, 2 ভাই। সাগরিকা এই বাড়িতে একটা নাম আছে, নামটা হলো অটোপাস। অটো, টেম্পু সহ অনেক নামে ডাকা হয় তাকে। তবুও রাগটা হজম করে নিচ্ছে সে। এবছর অটোপাস দেওয়ার কারণে তাকে যতটা ব্যঙ্গ করা হয়েছে, ততটা যদি ডায়েরিতে লিখত তবে উপন্যাস হয়ে যেত। তুলি সম্পর্কে সাগরিক তার ফুফুতো বোন। সে জোরে জোরে গান গাইছে। আকাশ ছুঁয়েছে মাটিকে, তুমি ছুঁয়েছ আমায়। প্রজাপতি ছুঁয়েছে ফুল, আমি ছুঁয়েছি তোমায়।
সাগরিকা বেঁচে আছে তোমারই ভালোবাসায়। গানের সুরে শব্দ করে চিঠিটা পড়ল তুলি। কেউ একজন কাগজ লিখে ইট দিয়ে ঢিল মেরেছে। তুলির কাছ থেকে চিঠি নিতে সাগরিককে ছুটতে ধাক্কা লাগলো তাসদিদের সাথে। তাসদিদের হাতে থাকা গরম চা পুরোটা পড়ে গেল সাগরিকার গলার দিকটায়। তবুও ঠায় দাঁড়িয়ে রইল। তাসদিদ তার দিকে হিমশীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। ধমকের সুরে বলল, এত নাচতে ইচ্ছে হলে বাজার থেকে নাচনেওয়ালি পোশাক কিনে এনে দেয়। লেখাপড়া নেই বেয়াদব মেয়ে, থাপড়ে গালের চামড়া ফেলে দিব। সাগরিকা কোনো জবাব দেয় না। নিয়ে ভাঙা কাপে হাতে নিয়ে রান্নাঘরে রাখলো। স্বামীনে তাকে দেখে এগিয়ে এলে সে কিছু বলল না, উল্টো তার সাথে রাগ দেখিয়ে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। তুলির থেকে সবটা শুনে বড় মা এগিয়ে এলেন তার ঘরে। তাসদিদ কিছু না বলে এই বাড়ির কেউ, মা মারা ছেলেকে তিনি আগলে রেখেছেন। তাসদিদ তাকে নিজের মা মনে করেন। সাগরিকা কারোর সাথে কথা বলে না রাতে। তাসবিদ ফিরে এলে তাকে ডাকলো, লাভ হলো না। ঘরের দরজায় ফাঁক দিয়ে একটা মলম দিয়ে বলল, কুমুদবতী মলম লাগিয়ে নে, দাগ পড়ে যাবে না হলে। কিন্তু গভীর রাতে সাগরিকা অনুভব করলো কেউ খুব যত্ন নিয়ে তার গলায় ওড়না সরিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। স্নেহকে তুমি দুধ খাওয়াতে নিষেধ করছো? রাশেদের তেজের সাথে বলা কথায় ইমুক বলল, আমি কেন বলবো? আমার কি দরকার? তবে কেন মেজো ভাবি তাকে খাওয়ায়নি? ভাবিকে জিজ্ঞেস করো। স্নেহা বাচ্চা মেয়ে, ওর সাথে রেশারেশি না করলে চলে না? আমি করিনি, তুমি একটু বেশিই করো। এত সন্দেহবাতিক কেন তুমি? আমাদের নিজের সন্তান চাই রাশেদ। আমার আপনার সন্তান, আমাদের সন্তান। এবার রাশেদ এগিয়ে এসে তার সামনাসামনি বসে বলল, আমার মনে হয় তোমার দিন কয়েকের জন্য তোমার বাবার বাড়ি ঘুরে আসা উচিত, কারণ তোমার মন ভালো হবে। রাশেদের কথায় ইখুম চাপা হাসি হাসে। তাকে ঘুরে আসতে বলার কারণ সে জানে। আগামী পরশু রাশেদ স্নেহাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে। ফর্মে মায়ের নাম সামিনা আর বাবার নামের জায়গায় থাকবে রাশেদ। গভীর রাতে ইমুকের ঘুম ভাঙে। দরজায় কারো মৃদু করাঘাতে রাশেদ বেরিয়ে যায় চোরের মতো। মিনিট দুয়েক পর ইখুম কান পাতে দরজায়। সে স্পষ্ট শুনতে পাচ্ছে মেজবাবির ঘর থেকে ভেসে আসছে হালকা গোঙানির শব্দ। যখন ভাবির সাথে রাখবে, তবে আমাকে কেন বিয়ে করেছিলে? ইখুমের প্রশ্নের কোনো ভাবান্তর হলো না রাশেদের। টাই বাঁধতে ব্যস্ত সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সে বারবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঠিকমতো টাই বাঁধতে পারছে না। জবাব না পেয়ে টেবিলের উপর এক কাপ চা রেখে ইখুম এগিয়ে এলো রাশেদের দিকে। লোকটা এখনও টাই বাঁধতে পারে না। মৃদু হেসে তার দিকে এগিয়ে গিয়ে একটু উঁচু হয়ে দাঁড়ালো। রাশেদের হাত তখন তার কোমরে গোছা আঁচলের দিকটায়। রাশেদ ইখুমের কোমরের দিকটায় ইচ্ছে করে একটা চিমটি কেটে বলল, আমি যে তোমার, এটা তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস করার জন্য অন্যের রেফারেন্স কেন লাগে? রক্ষিতে রাখা পুরুষের কথায় কি বিশ্বাস জন্মে? সে সময় দরজার নক না করে প্রবেশ করেছিল সাবিনা। রাশেদ খেয়াল করেনি, কারণ সে ততক্ষণে গভীর ডুবে যেতে ব্যস্ত ইমুখে এর অধরে। ইখুম তার থেকে নিজেকে ছাড়াতে চাইলেও দেখতে পারল সামিনা দরজার সামনে দাঁড়ানো। তাকে দেখে ইখুমের হাতের বন্ধন শক্ত হলো। ইখুম নিজ থেকে রাশেদকে আরও একটু সন্নিকটে এসে ডুব দিল তার পুরুষালী স্পর্শে এবং সিগারেটে পোড়া ঠোঁটে। সে যেন স্বামীনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে রাশেদ তার সিলমোহরপ্রাপ্ত অধিকার। তার সন্নিকটে আসতে রাতের আধার কিংবা লুকোচুরির প্রয়োজন নেই। কয়েক মুহূর্ত পর ইখুম চোখ মেলে তাকিয়ে দেখতে পেল স্বামীনা তার পরনের শাড়ির আঁচল মুখ গুজে ধীরে ধীরে সরে যাচ্ছে দরজার সামনে থেকে। নিজের ঘর থেকে বারবার উকি দিকে দেখছে সাগরিকা। তাসদিদ বাড়ি আছে কি না, থাকলে সে পড়ার টেবিলে বসবে না, না হলে আর একটু ঘুম দেবে। চুপিসারে নিজ রুমে জানলা দিয়ে দেখতে পেল তাসজিদ এবং রাশেদ বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। খুশিতে মনে হাজারখানেক প্রজাপতি পাখনা মেলেছে, কিন্তু পাখনাগুলোকেও কেটে দিল তাজবিদ। হুকুম জারি হয়েছে তাজবিদের জন্য চা নিয়ে ছাদে যাওয়া। তাজবিদ শুধু সাগরিকার হাতে চা খেতে অভ্যস্ত। মাঝে মধ্যে বেশ বিরক্ত লাগে, তবু করতে হয়। চা বানাতে বানাতে সাগরিকার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন তাজবিদের বন্ধুরা এসেছিল এবং বাসায় কেউ ছিল না যে তাদের চা করে দিবে। সাগরিকা তখন ক্লাস 7-এ পড়ে। ঠিকমতো চা বানাতে জানে না, কিন্তু সেদিন চা নাকি অমৃতের মতো হয়েছিল। এটা তাজবিদের সকল বন্ধুর কথা। তাজবিদ সে থেকে বলেছে প্রতিদিন সাগরিকাতে চা চাই চাই, তাই বাধ্য হয়ে চা বানাতে হয় সাগরিকাকে। বিগত 5 বছরে এই নিয়ম অনুসারে চলে এসেছে। যদিও তাজবিদ কোথাও যায় এবং রাতে থাকে, তবু ফ্লাক্সে করে চা বানিয়ে নিয়ে যায়। গোসল করে ইখুম ছাদে বসে চুল মেলেছে রোদে। তুলি বসে আচার খাচ্ছে। তাজবিদের ক্লাস নেই,
তাই সেও বসে আড্ডায় ব্যস্ত। সাগরিকা চা নিয়ে যেতে তাজবিদ মুচকি এসে চায়ের কাপ হাতে নিল। হতাশা ভঙ্গিতে ইখুমের পাশে এসে সাগরীকে বলল, কাল যা গেছে আমার উপর দিয়ে, ইখুম পাখি, তুমি যদি জানতে। কি হয়েছে? অতঃপর তাসদিদের সাথে ঘটে যাওয়া ঘটনা বলল সাগরিকা। ইখুম এসে বলল, তাসকিদকে এত ভয় পাও কেন? সে এক ইতিহাস, বলো তবে শুনি। ক্লাস থ্রিতে পড়ার সময় গণিতে ফেল করেছিলাম। তো তখন আমাদের সবার পড়ার একটা ঘর ছিল। এত বড় বাড়ি ছিল না আমাদের। ফেল করা খাতা কোথায় লুকাবো? ঠিক করে এমন একটা জায়গায় যেখানে প্রতিদিন কেউ যায় না। যেমন চিন্তা তেমন কাজ। খাতা লুকিয়ে রাখছিলাম কোরআন শরীফের ভিতরে। কে জানতো তাজবিদ ভাই পরের দিন সকালে যাবে কোরআন পড়তে। সে সকালে আগ অবধি আমি তাকে ভয় করতাম না, কিন্তু সেদিন সকালে আমাকে খুব সুন্দর করে ডাক দিয়ে জিজ্ঞাসা করছিল। আমি মানা করি। এরপর খাতা বের করে। খাতায় নাম্বার তখন 22। বিশ্বাস করো রঙ্গামা, আমাকে গাছের সাথে বেঁধে রাখছিল পুরো 22টা ঘন্টা। এমন মানুষকে কেউ ভয় পাবে না? সাগরিক দেখার কথায় হাসি যেন থামছেই না কারো। তাজবিদ বলল, ভাই লেখাপড়ার ব্যাপারে একটু স্ট্রিক্ট, তবে মন ভালো। হ্যাঁ, মন ভালো না হলে কি গন্ডায় গন্ডায় প্রেমিকা পালে? সাগরিকের কথা শেষ করার পূর্বে ইমুক দৌড়ে এক কোণে গিয়ে দাঁড়ায়। বমির দমকে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। তাসবির দ্রুত বাকিদেরকে ডাক দেয়। সাগরীকে তাকে ধরে নাক মুখে পানি দিয়ে ঘরে এনে শুইয়ে দেয়। বাড়িতে খুশির একটা আমেজ সৃষ্টি হয়েছে। কায়সার মারা যাওয়ার পর এ বাড়িতে মানুষ এতটা খুশি হয়নি। এবং মা হতে চলেছে। সাগরীকে বলল, স্নেহার খেলার সাথে আসবে। রাঙামা, তুমি এবার খুশি তো? স্নেহাকে একবার এনে দিবি? ইমুখের ইখুমের সাথে সামিনার যত না হোক, স্নেহাকে তাদের ঝামেলার মাঝে আনে না। ইখুম স্নেহাকে কোলে বসিয়ে তাকে জিজ্ঞাসা করলে, তোমার ভাই বোন এলে খুশি হবে না? স্নেহা ইখুমের গলা জড়িয়ে ধরে বলে, রাঙামা, আমি আমার সব খেলা রাঙাবাবুকে দিয়ে দিব। সাগরিকা স্নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো ছাদে যাবে বলে। সিঁড়ির কোঠায় কাঠছাড়া এসে সে শুনতে পেল সামিনা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলছে। রাশেদ ডক্টর এসেছিল ইখুমকে দেখতে। ইখুম মা হতে চলছে। এবার কি বলবে তুমি? আমার স্নেহার কি হবে? বাড়ির ছোট বড় সবার সামনে রাশেদ ইখুমকে থাপ্পড় মেরেছে। ইখুমের গালে দাগ পড়ে গেল সাথে সাথে। শাড়ির আঁচল শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে ইখুম ড্রয়িং রুমে। স্বামীনা মেয়েকে কোলে নিয়ে এক কোণে দাঁড়িয়ে তাকে শান্ত করায় ব্যস্ত। স্নেহার গলায় মাছের কাঁটা বেঁধেছে। তাকে কি না ইখুম ভাত খাওয়াচ্ছিল। শারমিনের ধারণা ইখুম স্নেহাকে সহ্য করতে পারে না। সেখানে তার নিজের সন্তান আসতে চলেছে। এবার সে চাইতে স্নেহার ক্ষতি করবে। তার মেয়ের নিরাপত্তা এ বাড়িতে নেই। সে এখানে থাকতে ভয় পাচ্ছে। যদি তার সন্তানের বড় রকমের কোনো ক্ষতি হয়ে যায়। রাশেদ তাজদিদ অফিস থেকে ফিরে এসে এসব শুনতে পায়। বড় বউ এবং সাগরিকার মা তখন স্ন্যাকের নিয়ে ব্যস্ত। কয়েক লোকমা সাদা ভাত খাইয়ে দিতে কাটা নেমেছে। তবুও সেনা কাঁদছে। ইখুমকে মার খেতে দেখে সাগরিকা দ্রুত এসে তাকে ধরল। তারপর কিছু বলতে চাইলেও ইখুম নিষেধ করলো। সাগরিককে শুধু চাচাকে বলল, আমি তোমাকে সব থেকে বেশি ঘৃণা করি, সব থেকে বেশি। ইখুমের হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল সে। তাজদিদ বাড়ির কোনো বিষয়ে কথা বলে না। এটার জন্য বাবা মা চাচা চাচি আছে। কিন্তু আজ ইখুমকে মার দেওয়াটা সে মেনে নিতে পারল না। হাত ঘড়ি খুলতে খুলতে বলল, স্নেহাকে নিয়ে ডক্টরের কাছে চলে যাও মেজোকে, সন্দেহ থাকলে দূর হয়ে যাবে। আর চাচু, তুমি কি বলেছিলে রাঙ্গা বউ মা হতে চলেছে? এটা অবশ্যই ভালো নয়। তুমি তোমার স্ত্রীর গায়ে হাত তুলছ। তাজদিদের কথা শেষ করার পূর্বে বাসায় কাজের মহিলা এসে বলল, ভাত ছোট বউ না, সাগরিকা খাওয়াচ্ছিল। তাসরির বাবারে দেইখা সাগরিকা ভয় পায়, যদি তারে বকা দেয়। তাই ছোট বউ কইছে সে খাওয়াইতেছে। ছোট বউ সিনারে কষ্ট দিবে এমন মাইয়া সে না। রাতের খাবার বানানোর সময় স্বামীনা এসে বলল, আমার ভাই বলেছে তার ওখানে যেতে। আমিও চাই, অন্তত আমার মেয়েটার জীবনের নিরাপদের জন্য। তুই কি বলতে চাচ্ছিস স্নেহার এই বাড়িতে কোনো নিরাপদ নেই? আমরা সবাই ক্রিমিনাল? এই পর্যায়ে স্বামীনে প্রায় কেঁদেই দিয়ে বলল, ভাবি, আমি খুব ছোট হয়ে থাকি। মানুষটা নাই 4টা বছর। তোমরা আমাকে কষ্টে রাখো না। তবুও আমার একটা জিনিস চাওয়া আগে চিন্তা হয়। মেয়েকে এক পিস মাছ দিতে হলে আমার ভয় লাগে, কারণ এই বাড়িতে আমার পরিচয়টা এখন মৃত। কায়সার বিদেশে গেছিল কেন জানিস? ব্যবসায় তখন লস। ভাই বোনের সংসারটা না কষ্ট, তাই সে বিদেশে গেল। শাশুড়ি অসুস্থ হলো, তাজবিদ পেটে। তখন বাধ্য হয়ে মেজর বিয়ের আগে সেজোর হলো। আর মাছের পিস বলছিস? তোদের মিয়া ভাই নিজের ভাগের মাছ না খেয়ে তাসদিদের জন্য রাখতো।
আর তাজদির অর্ধেক খেয়ে বাকিটা সাগরিকাকে খাওয়াতো। তখন আমাদের টানাপোড়েনের সংসার। জগিতি সাগরিকাকে এত যত্নে তার চাচা ভাইয়েরা রাখতে পারে যখন তাদের ব্যবসায় লস ছিল, তো এখন এত টাকা এখন তারাই কামাই করে। তারা কি স্নেহার দায়িত্ব নিতে পারে না? বড় ভাইয়ের কথায় স্বামীনা কোনো জবাব দিল না। রান্নাঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল বাগানের দিকে। সেখানে তার জন্য স্নেহার কোলে নিয়ে অপেক্ষা করছে রাশেদ। তাসদের সামনে বসে আছে সাগরিকা। তার চোখ, নাক, গাল গোলাপি রঙের হয়ে আছে। কাঁদতে কাঁদতে তার চোখ ফুলছে। চোখের পানি শুকিয়ে গালে দাগ ফেলেছে। তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল তাসিদ। টিস্যু দিয়ে গালের পানি মুছে দিতে তার মনে হলো পুরো দিনে দেহের তৃষ্ণা, মনের ক্লান্তি, মস্তিষ্কের ক্ষুধা মেটে ফেল। চোখ বুজে সে সাগরিকাকে জিজ্ঞেস করলো, কাঁদছিস কেন? রাঙাম্মা, আমার জন্য মার দেবো আকচর। তখন বলিসনি, এখন কেন কাঁদছিস? তাসিদের ধমকে সাগরিকার কান্না আরও বেড়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে। তাসিদ উঠে এসে তার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, রাঙা বউকে নিয়ে দিবি, আর 10 মিনিটের মধ্যে নিচে খেতে আসবি। তাসিদ চলে যাচ্ছিল তখন মিনমিন স্বরে সাগরিকা বলল, খাবো না, পেট ভরা। বকা খেয়ে পেট ভরে গেছে আমার। আমার পেট ফেটে যাবে এবার, এত্ত ভরা। তাসিদ ফিরে এসে কাজের লোককে ডেকে পাঠিয়ে বলল, 3জনের খাবার ঘরে দিয়ে যেতে। এরপর ইখুমকে নিয়ে এলো সেখানে। ইখুম কাঁদছে না, তার মন খারাপ না, সে অভ্যস্ত। কিন্তু সাগরিকা তাসিদকে ভয় পায়। তাসিদ গম্ভীর ধরনের মানুষ। সাগরিকার ভয়ের কথা করে সে কিছু বলেছিল, কিন্তু এত কিছু হবে সে নিজেই বুঝে নেই। ইখুমের প্লেটে খাবার বেড়ে দিয়ে নিজ প্লেটে খাবার বেড়ে নিল তাসিদ। সাগরিকা চুপচাপ বসে আছে। এমন দৃশ্য এ বাড়িতে অহরহ দেখা যায় না। তাসিদ সাগরিকাকে খাইয়ে দিচ্ছে, উল্টোটাই দেখা যায়। তাসিদ ধমকি দিচ্ছে তাকে। খাবার টেবিলে বসেও অনেকদিন তাকে ধমক দিয়েছে সে, কিন্তু দোষ সাগরিকার থাকে বলে বকা খায়। এখনও তাসিদ পুরো মাছ খায় না, অর্ধেক প্লেটে রেখে উঠে যায়। ছোটবেলায় অভ্যাস সারেনি। আর তার মা সে মাছের অংশ তুলে নেয় নিজ প্লেটে। তার শাশুড়ি নাকি বলেন, ছেলের আধ খাওয়া জিনিস ফেলে দিতে নেই, হায়াত কমে। হতে পারে কুসংস্কার, তবু তিনি মানেন। আজ তাসিদ নিজ হাতে খাইয়ে দিচ্ছে সাগরিকাকে। ইখুম স্লান এসে বলল, ভাবছি সাগরিকাকে বিয়ে দিব না তাসিদ, ওকে ঘরে খাম দিব। তাসিদ সাগরিকার মুখের খাবার তুলে দিতে জবাব দিল, ও হচ্ছে একটা বেগুন, যার কোনো গুণ নেই। এই বেগুনকে কে বিয়ে করবে? সারা জীবন বাপের ঘরে থাকবে। সাগরিকা মাথা নিচু করে মনে মনে প্রতিজ্ঞা করলো, ভার্সিটিতে ভর্তি হয়ে সে প্রেম করবে এবং বিয়ে করবে। এরপর বাড়ি থেকে চলে যাবে, আর কোনোদিন আসবে না। ইখুম হাত ধুতে উঠে গেলে তাসিদ সাগরিকার কাছাকাছি এসে তার ঠোঁটের পাশে লেগে থাকা ভাত তুলে নিয়ে নিজের মুখে দিয়ে বলল, বেগুন বেগুনের মতো থাক, আলুর মতো হওয়ার চেষ্টা করলে একদম ভর্তা বানিয়ে ফেলবো। নিজ হাতে মুখ মুছিয়ে দিচ্ছে সে। সাগরিকা যদি তাসিদের দিকে তাকাতো তবে দেখতে পেত যে আঙ্গুলগুলো স্পর্শ করেছে সাগরিকার ঠোঁট। সেই আঙ্গুলগুলো এখন ব্যস্ত তাসিদের ঠোঁটে। খাবার শেষ করার পর তাসিদ চলে গেছে নিজ রুমে। সে জানতো যদি নিজ থেকে খাবার না নিয়ে যেত তবে ইমুক এবং সাগরিকা কেউ রাতে খেতে নামতো না। সাগরিকা রুমের জানালা দাঁড়িয়ে ইখুম নিচে বাগানের দিকে তাকিয়েছিল। বাড়ির পিছনের গেট দিয়ে তখন রাশেদ গাড়ি ঢুকলো। স্নেহাকে কোলে নিয়ে নামালো স্বামীনা। স্বামীনা থেকে স্নেহাকে কোলে নিয়ে বাড়িতে ঢুকছিল রাশেদ। হঠাৎ ইমুকের তলপেটে অসহ্য যন্ত্রণা। সে অনুভব করলো পা বেয়ে নেমে আসছে ক্ষীণ রক্তের স্রোত। টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে রাশেদকে মেসেজ করলো, আমাদের সন্তান আসতে চলেছিল। আমি আপনাকে জানাতে পারলাম না। হয়তো আপনি ঠিকই বলেছেন, অন্যের সন্তান ক্ষতি চায়, তাকে মা হওয়ার অধিকার সৃষ্টিকর্তা কিভাবে দেয়? আমাদের না। না, আমার সন্তান হয়তো পৃথিবীতে আসার পূর্বে বাবার কথা শুনেছে। আপনি এবার আমায় তালাক দিতে পারেন, আমি দ্বিমত করব না। সাগরিকার মা ঘরে এসে দেখলো ইখুমের কাপড়ে রক্ত। বুঝতে বাকি রইল না ইখুম হয়তো তার সন্তান হারিয়েছে। ইখুমকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাসদিদ, সাগরিকা, তাসবিদ 3জনে নিয়ে গেছে। ইখুমের মুখে তখন ব্যথায় নীল রং ধারণ করেছে। রাশেদকে কেউ ডাকে নেই, কিন্তু আজও আর কেউ চুপ রইল না। বড় বউ সাগরিকার মা সব কিছু তাদের কর্তাদের জানিয়েছে। এতদিন শাশুড়ি মায়ের ভয়ে 2 বউ চুপ থাকলে আজ দুজনে সব কিছু জানিয়েছে। সব জানার পর 2 ভাই কিছুক্ষণ চুপ থাকার পর ডেকে পাঠালো রাশেদকে। রাশেদ বেরিয়ে এলো স্বামীনের ঘর থেকে। ইখুমের এই অবস্থার কথা সে জানে না। বড় ভাই রাশেদকে ডেকে জিজ্ঞাসা করলো, ইখুমের গায়ে হাত তুলেছো তুমি? রাশেদ চুপ থেকে দেখে রেগে গেলেন তার সেজো ভাই সোহেল। সজোরে থাপ্পড় দিয়ে দিল রাশেদের গালে।
রাশেদ তবুও নিচ্ছুক। ইখুম এই বাড়ির মেয়ের মতো না, এই বাড়ির মেয়ে। কোনোদিন দেখেছো তোমার ভাবিদের সাথে আমরা উঁচু গলায় কথা বলেছি? তুমি কোন সাহসে বউ মারো? কতদিন ধরে এসব চলে? আর তোমরা এতদিন আমাকে বলার প্রয়োজন মনে করনি? একটা মেয়ের এতটা মানসিক অশান্তি লাগছে, ভুলে যাও কেন? সাগরিকা বড় হচ্ছে, অন্যের ঘরে দিতে হবে। তার সাথে এমন করলে মেনে নিতে পারবো আমরা? রাশা চুপচাপ দাঁড়িয়ে থেকে কথা শুনছে। এখন ইমুককে নিয়ে প্রবেশ করলো সাগরিকা। তাজদিদের মা এগিয়ে গিয়ে তাকে ধরে বসিয়ে দিল। তাজদিদ ফিরতেই তাকে জিজ্ঞাসা করলো, কি বললেন? মা সন্তান দুজনে সুস্থ আছে, কিন্তু কেয়ারফুল থাকতে হবে। রাশেদ অবাক চোখে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলো, ইখুব তুমি ডাক্তারের কাছে কেন গিয়েছিলে? তোমার শরীর ভালো তো? রাশেদের দিকে তাকিয়ে স্লান মুখে হাসে ইমুক। চোখ বন্ধ করে তাজদিদের বাবাকে বলল, ভাইজান, আমাকে আমার বাড়িতে যাওয়ার অনুমতি দিবেন? আমি এখানে থাকতে ভয় পাচ্ছি। আমার সন্তানের নিরাপত্তার জন্য হলো অনুমতি দিন। রাশেদ পিছনে দাঁড়িয়ে থাকা স্বামীনার চোখে মুখে বিষণ্ণ প্রকাশ পাচ্ছে। ঘন্টা কয়েক মধ্যে ইমুক কথাগুলো যেন তাকেই ফেরত দিয়ে দিচ্ছে। মৌসুমি দাঁড়িয়ে আছে তাজদিদের ঘরের সামনে। তাজদিদ সকালে মর্নিং ওয়ার্কআউটে ব্যস্ত। তার পেটানো শরীর এবং পিঠ বেয়ে গড়িয়েছে বিন্দু বিন্দু ঘাম। সেদিকে তাকিয়ে কামনার দীর্ঘশ্বাস ফেলল মৌসুমি। সম্পর্কে সে তাজদিদের ফুফুতো বোন। তাজদিদ পুশ আপ করছিল, আর সাগরিকা তার পাশে বসে আঙ্গুলের পাতলা খোসা ছাড়াতে ব্যস্ত। ইমুখের জন্য নিয়ে যাবে সে, কিন্তু তাজদিদ তাকে ডেকেছে, কারণ আজ বাড়িতে মৌসুমীর বাবা ভাইয়েরা আসবে। তাদের খুব একটা পছন্দ করে না এই বাড়ি কেউ। বোন নিয়ে বিয়ে দিয়েছে এই তাদের সাথে নামমাত্র, কারণ পুরো পরিবার রাজনীতির সাথে যুক্ত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মৌসুমীর মাকে তার বাবা তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল আজ থেকে ৩৫ বছর পূর্বে। এলাকার প্রভাবশালী ছিল বলে আটকাতে পারেনি কে। তাছাড়া তখন তার ভাইয়েরাও ছিল ছোট, শুধু তাসজিদের বাবা বড় ছিলেন। কালো রঙের জামাটা পরে তৈরি হয়ে নে। তুলিকে বল তৈরি হয়ে নিতে। রাঙা বউকে নিয়ে ঘুরে আয় আশেপাশে। তাজবির যাবে সাথে। আপনি যাবেন না? তাজদিদ এবার ফ্লোরে বুকে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ে বার দুয়ে নিঃশ্বাস নিয়ে বলল, আজ কাজ আছে আমার। তাজবির তো আছে, তবু হবে না? কোথায় যাব? রাঙামাতা অসুস্থ। শপিংয়ে যাবে অথবা কোনো প্রিয় রেস্টুরেন্টে? ইচ্ছে করছে না। তাজদিদ এবার উঠে এসে সাগরিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ক্যাশ রেখেছি, পাশের এলাকায় কুমোরপাড়ায় যেতে পারিস। রাস্তা ভালো, সাথে আমায় ফোন নিয়ে যাস। সাগরিকা আবার খুশি। তাজদিদের জায়গায় যদি তাজবির থাকতো, তবে এতক্ষণে তার চুল এলোমেলো করে দিত, কিন্তু তাজদিদকে এমন কিছু করার চিন্তা করতে পারে না। সাগরিকা চলে যেতে মৌসুমি ধীরে ধীরে প্রবেশ করলো তাজদিদের রুমে। পিছন থেকে তাজদিদকে জড়িয়ে ধরে ঠোঁট ছোঁয়ায় তার পিঠে। তাজদিদ দ্রুত সরে গিয়ে পিছন ফিরে মৌসুমিকে কিছু একটা ধমক বলল। এটা কেমন বেয়াদবি? থাপড়ে গাল লাল করে দিব। এই বাহানা তো স্পর্শ করবে। তাজদিদ এক মুহূর্তে অপেক্ষা না করে বড় বড় কদমে শার্ট নিয়ে নেমে যায় নিচে। তাজদিদ থেকে কোনো রেসপন্স না পেয়ে মৌসুমি তাজবিদের রুমে যায়। তাজবিদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছিল। ভালোবাসায় কিভাবে তাকে ভোলাবো রে তাজ? কাকে আবার পটাতে চাইছো? তুমি যে মেয়ে মাইরি, তোমাকে আবার ভোলাতে হয়? হয় রে হয়। এই বান্দা চালুচিস। বলতে কি করি? সরাসরি কিসিং অফারটাও নেয় না। চুমুই কেন দিতে হবে? কাছাকাছি আসা যায়। দুষ্টু মিষ্টি টাইপের। আদর না করে ডিরেক্ট ধর তক্তা মার পেরেক করলে কি আর হয়? আই মিন, আস্তে ধীরে আগাও। আজ চোখাচোখি, তারপর ধরাধরি, তারপর না হয় বাকি সব। ইমুক ইখুম গতকাল থেকে রাশেদের সাথে কথা বলেনি। রাশেদ চেষ্টা করছিল তাকে, কিন্তু সে তাকে সুযোগ দেয়নি। কারণ ইখুমের মনে হচ্ছে আঘাতের পরিমাণ যখন বেশি হয়, মাপ চাওয়াটা তখন কাটা গায়ে নুনের ছিটার মতো। তুলি সাগরিকার সাথে বেরিয়েছে যাচ্ছে ইখুম। রাশেদ তাকে ডাকলো, সে ফিরে তাকায়নি। সম্পর্কটা যখন মরে গেছে, সামান্য বৃষ্টির পানি গড়িয়ে সম্পর্কটা জীবন্ত করতে পারে না। তাজবির ড্রাইভ করছে, আর পাশে বসবে সাগরিকা, পিছনে তুলি, ইখুম আর স্নেহা। গাড়িতে ওঠার আগে তাজদিদ সাগরিকার কাছে এসে দাঁড়িয়ে ওর কাঁধ থেকে ওড়নাটা সরিয়ে বেরিয়ে থাকা আন্ডারগার্মেন্টসের স্ট্রপ কামিজ ভিতরে ঢুকে দিয়ে ওড়না ঠিক করে দিতে দিতে তাজদিদ বলল, সাবধানে যাবি, আর ফোন সাথে নিয়ে যাবিস। কোনো প্রয়োজন হলে কল দিবি, আর অবশ্যই সাবধানে ড্রাইভ করবে। কিন্তু তাজদিদের করা কাজ তুলির নজর এড়িয়ে গেল না। সে ফাঁকা ঢোক গিলে মনে মনে বলল, আমি তো ফুফুতো স্কয় দুলাভাই পেতে চলেছি। তাজদিদ সাগরিকার দিকে তাকিয়ে বলল, যদি শুনেছি
উল্টোপাল্টা কিছু? ভয়ে থতমত খেয়ে থাকা সাগরীকে বলল, আমি কিছু করব না, সাবধানে থাকবো। সাগরীকে চলে যাবার পর তাজদিদ সবাইকে বলল, সেযোগ্য কি তৈরি হতে, কারণ আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাজদিদের পরিচিত একজন। কেউ আপত্তি করলো না। তাজদিদ দুটো যুক্তি: স্বামীনার বয়স এখনো অনেক বাকি, সে চাইলে পুনরায় শুরু করতে পারে। ইখুম রাশেদের সংসার কিংবা অনাগত সন্তানের জন্য এটা প্রয়োজন। কিন্তু রাশেদ মেনে নিতে পারল না। সে তাজদিদের সাথে মতে দ্বিমত। ইখুমের সমস্যা আলাদা। এখানে স্বামীনীকে টেনে আনা বোকামি। সে স্বামীনার বিয়েতে রাজি নয়। স্বামীনা শুনে অজরে কাঁদছিল। কিছুক্ষণ পর সে দৌড়ে গিয়ে নিজের রুমে দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে ডাকাডাকির পর দরজা খুলছিল না। পিছনে জানলা দিয়ে রাশেদের ঘর উঁকি দিয়ে দেখতে পেল স্বামীনার দেহ ততক্ষণে ঝুলছে সিলিং ফ্যানের সাথে। স্বামীনের ঘরে দরজা খুলে তাকে তাসদিদ আর রাশেদ নামিয়েছে। খুব একটা ক্ষতি হয়নি তার, শুধু গলায় দাগ পড়েছে খানিকটা। অনবরত ফুপিয়ে কেঁদেই চলেছে সে। রাশেদ ব্যতীত কেউ তাকে কোনো প্রকার সহমর্মিতা দেখাচ্ছে না। সাগরিকের মা কিছুটা বিরক্ত হয়ে বলল, তবে ইখুমকে বিয়ে কেন করলা তুমি? আর স্বামীনা কায়সার ভাই মারা যাওয়ার পর 2 বছর ইখুম বাড়ির বউ হইল। ইখুম তো একাই আসে নাই, আমরা দেখে শুনে খোঁজখবর নিয়ে এসেছি। যদি তোদের মধ্যে সম্পর্ক থাকে তাহলে আগেই বললে হয়তো। এখন মনে হচ্ছে আমরা খুব ভুল করেছি। আর ছোটর কথাই ঠিক। স্বামীরা দৌড়ে এসে সাগরিকার মায়ের হাত ধরে বলল, বুবুরে, যাই অপবাদ দিস না, কোনো চরিত্রহীনার অপবাদ দিস না, আমি সইতে পারবো না। তোদের কাজ তোদের এই তকমা লাগাতে বাধ্য করতেছে। ইখুমের সন্তানের কথা তো চিন্তা কর। আর আমার মেয়ে, ও তোদের কেউ না? স্নেহাকে কেউ ঠকিয়েছিস? কখনো ভেবেছিস এই যে মরতে যাচ্ছিল তখন কি হতো? তাসদিদের বাবা এতক্ষণ দরজায় সামনে দাঁড়িয়ে সব শুনছিল। এমন লজ্জাজনক কথা কারো কাছে বলাও যায় না। লোকে জানলে কি বলবে? মেজো ভাই মরেছে, আর তার বিধবা বউটার সাথে ছোট ভাইয়ের সম্পর্ক। যখন ভাইটা বিবাহিত, পরক্ষণে তার মনে হলো নিজেদের শোক ভুলতে গিয়ে স্বামীনার চোখের সামনে রেখে সত্যি ভুল করেছে। স্বামীনার এবার একটা জীবনসঙ্গীর প্রয়োজন। সে পুনরায় জীবন সাজিয়ে তুলবে। রাশেদের এমন বেহায়াপনাকে উস্কে দেওয়ার মানে পরিবারের মান সম্মানের সাথে ইখুম আর তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলা, যা তিনি কখনোই হতে দিবেন না। দরাজ গলায় তাজদিদের বাবা রাশেদকে বলল ঘর থেকে বেরিয়ে আসতে এবং স্বামীনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে পাত্রপক্ষের সামনে যাওয়ার। বেসমেন্টে কিছু কাজ চলছিল সামনে। তাসদিদের দাদুর জন্মদিন। উনি গ্রামে আছেন, তাই ভদ্রমহিলার সন্তানেরা ঠিক করেছেন এবার তার শতবর্ষ জন্মবার্ষিকীতে পালন করবে। তাসদিদ নিজে দাঁড়িয়ে থেকে কাজগুলো দেখছিল। হঠাৎ সিগারেটের তৃষ্ণা পেয়েছে তার। পকেটে হাত দিতেই সিগারেট পেল, কিন্তু লাইটার পেল না। তার লাইটারটা বেশ প্রিয়, কারণ তার 47তম প্রেম নিবেদনে পেয়েছিল এটি। তাসদিদ ভেবেছিল, হ্যাঁ, এবার নিজেকে গুছিয়ে নেওয়া যায়। কিন্তু প্রেম নিবেদনের আগের রাতে সে দেখতে পেয়েছিল একজোড়া ঘন আঁখি পলক, ছলছল চাহনি, কমলার কুয়ার মতো মসৃণ ঠোঁট, একজোড়া নগ্ন পা। মুদিত কণ্ঠে ক্লান্তি এসে ডেকেছিল। তীরত্তির করা ঠোঁট দুটো যেন প্রথম বর্ষার বিন্দু বিন্দু জল করা। সেই যে তার বুকে আজন্ম তৃষ্ণার জন্ম নিল। বিগত 5 বছরে এই তৃষ্ণা কমেনি। রঙ্গ শতবর্ষী ওয়াইনের মতো তার কাছে হয়ে উঠেছে আজ আজন্মকাল তৃষ্ণা। একটা দেশলাই কাঠি জ্বালাও, আহা, একটা দেশলাইয়ের কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে ফাগুন পাবে। তবু আমাকে আর পাবে না, কারণ আমায় অবহেলা করেছ। আরে, আমায় নিয়ে খেলা করেছো, করেছো তুমি আমায় নিয়ে খেলা। আহা। তাসিদের পিছন থেকে জড়িয়ে ধরে গান গাইছিল মৌসুমী। কণ্ঠে এবং স্পর্শে তাসিদ বুঝতে পেরেছে এটা মৌসুমী। তার থেকে নিজেকে ছাড়িয়ে নিল বলল, বেহায়াপনার একটা লিমিট দিন দিন ক্রস করছিল। প্রিয়তম, তোমাকে পেতে আমি বেহায়া হতেও রাজি। তোকে কে পেতে চায়? স্বভাব ঠিক কর, নইলে বাইরের মানুষ অপমান করতে কিন্তু 2-3 বার চিন্তা করবে না। মৌসুমী মেয়েটাকে কিছু বলা যায় না। কিছু মেয়ে আছে যারা ছেলে দেখলে গলে মোম হয়ে যায়, কিছু বুঝতে পারে না। তাদের পোশাক তখন ঠিক থাকে না। তারা আহ্লাদি বোধ করে ছেলেদের উপস্থিতি। শুধু তাই নয়, এদের সব জায়গায় পাওয়া যায়, সব অকাজার জায়গায়। এরা পারে শুধু মানুষের গসিপিং করতে। বলতে বলতে তাসদিদ এদের আলু বলে, যার যেমন গুণ নেই, কিন্তু সে সব জায়গায় আছে। শব্দ শুনতে খারাপ লাগলো আলুকে তাসদিদ 12 ভাতারি সবজি বলে, আর মৌসুমীকে আলু। ইকুয়েশনটা মিলিয়ে তাসদিদ আপন মনে হাসতে হাসতে দ্রুত সরে আসে মৌসুমীর থেকে। বেরিয়ে আসতে দেখতে পেল সাগরিকার গাড়ি ঢুকছে। এত দ্রুত ফিরে আসার কারণ ভাবাচ্ছে তাকে, কারণ এখনো মৌসুমীর বাবা
ভাইরা বসে আছে তাদের ড্রয়িং রুমে, যাদের মুখে ধূর্ততা এবং দৃষ্টিতা অশীলনতা। তাদের সামনে সে ইখুম, সাগরিকা কিংবা তুলিকে আনতে চায় না। ওরা তো তাসরিদের বাড়ির সম্পদ, আর সম্পদের দিকে কুনজর কুকুরদের থাকে। তাসবির নেমে এসে বলল, সাগরিকার পায়ে ব্যথা পেয়েছে, পা মস্যে নীল হয়ে গেছে, কিন্তু সে গাড়ি থেকে নামতে নারাজ। তাসদিদ এগিয়ে যেতেই ইখুম বলল, বকো না ওকে, ভয় পেয়ে আছে এমনিতে। সাগরিকা তখন ফুপিয়ে কেঁদে উঠল। তাসজিদ কিছুটা শক্ত হতে টেনে নামিয়ে এনে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। মৌসুমি ভুরু কুচকে তাকিয়ে আছে সেদিকে। হাবভাব ভালো লাগছে না তার কাছে। তাসজিদ সাগরিকা ধরেছে, আর সাগরিকা তাজবিদকে। যেন ত্রিমুখী সংঘর্ষ। তাজবিদ স্লান হেসে সাগরিকার মাথায় হাত রেখে বলল, আমি ধরে আছি, ভয় কেন পাচ্ছিস? মৌসুমি হচ্ছে তাজদিদের বড় ফুপুর মেয়ে, যার বাবা এলাকার একজন মাননীয় ব্যক্তি, রাজনৈতিক প্রভাব অনেক। এই যে লোক যে তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছেন, এর স্বভাব চরিত্র এবং কার্যকলাপ বেশ নিন্দাসূচক। তবুও বোনের খাতিরে তার সাথে নামমাত্র সম্পর্ক রেখেছেন সবাই। তিনি এসেছেন তার ছেলের বিয়েতে দাওয়াত দিয়ে। তাজদিদ কিছুটা জানতো, তাই আজ স্বামীনাকে দেখতে আসার ছোট্ট নাটক সাজায়। এজন্য ইখুম সাগরিকাকে বাড়ি থেকে দূরিয়ে পাঠিয়েছিল। এক কাজে দুই কাজ। স্বামীনের প্রতিক্রিয়া এবং মৌসুমীর বাবা ভাইদের দুই পক্ষ থেকে তাদের দূরে রাখতে চেয়েছে সে। আর স্বামীনা যা করেছে, এটা ইখুমের উপস্থিতি হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। বিয়ের দাওয়াত দিয়ে যখন তারা বেরিয়ে গেল, তখন পুনরায় স্বামীনার বিয়ের কথা উঠল। সাগরিকার পায়ে তার বড় চাচা তখন তেল মালিশ করে দিচ্ছে। পাশে বসেছিল ইখুম। এ নিয়ে সে চুপচাপ, যেন সে জমে আছে বরফের মতো। তাসিদ আর রাশেদের কথা কটাকাটির একসময় তাজদিদ বলল, স্ত্রী স্বামীর জীবন রহমত, এরা পরনারীর বিষ সমতুল্য। তুমি বিষের জন্য রহমতকে কষ্ট দিচ্ছ, আমরা মেনে নিতে পারবো না। সব সম্পর্কে পরকীয় হয় না। তাসদিদ, তুই বুঝতে পারছিস আমাকে? রাঙা বইয়ের খবর দিনে কয়বার নিয়েছ? এখন তার খেয়াল রাখা কার দায়িত্ব? এক দায়িত্ব নিতে অন্য দায়িত্ব অবহেলা করতে পারে না। তবে সরি টু সে, আমার এটা মেনে নিব না। মেজকাকের ভবিষ্যৎ আছে, কারো রক্ষিতা সে নয়। এ বাড়িতে থেকে যদি তাকে রক্ষিতা উপাধি পেতে হয়, তবে এ বাড়িতে সে থাকবে না। আগামীকাল ভোরেই চলে যাব তাকে নিয়ে, আর স্নেহাকে নিয়ে। এ বাড়িতে তোমার বাড়ির বউকে রক্ষিতা বানাতে পারো, এ বাড়িতে থাকার প্রয়োজন নেই। প্রয়োজনে আমি ইমুককে মুক্ত করে দেব। ইমুক কিছু বলল না। সে শান্ত নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইল রাশেদের দিকে। স্বামীনে এসে দাঁড়িয়েছে রাশেদের পাশে। স্ল্যান হেসে বলল, তবে সন্তান? রাশেদ স্পষ্ট জানায়, অবসান করিয়ে ফেলো। ইমুক নিস্তব্ধতা যেন প্রতিবাদের ভিন্ন এক সুর। রাশেদের কথাগুলো শুনে সে দাঁড়ালো। বাচ্চা কখনো একটি সম্পর্কের কারণ হতে পারে না। একটা বাচ্চা যেমন স্বামী স্ত্রীকে এক থাকতে হবে, এমন কোনো ধরাবাঁধার নিয়ম নেই, ঠিক তেমনই নিয়ম নয় স্বামী স্ত্রী এক ছাদের তলা থাকার জন্য একটা সন্তানকে মায়ের গর্ভে খুন করে ফেলার। আমি আমার সন্তানকে কিছুই করব না। তার মায়ের গর্ভে বেড়ে ওঠার জন্য কিংবা পৃথিবী আসার জন্য কোনো সহমর্মিতার প্রয়োজন নেই। না আছে টিকে থাকার জন্য অন্যের বাবার প্রয়োজন। প্রতিটি মা একজন যোদ্ধা। আমি নিজেই পারবো আমার সন্তানের সকল দায়িত্ব বুঝে নিতে। আপনি বরং আপনার হবু বউয়ের সাথে থাকুন। ৮টা মাস অপেক্ষা করুন। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। মোহরানা কোনো টাকা লাগবে না কিংবা কোনো ক্ষতিপূরণ ছাড়াই। বুঝে নেবেন আপনাকে হাদিয়া দিয়েছি। আর যদি আপনার শারীরিক মেলামেশা নিয়ে চিন্তিত থাকুন, তবে আপনাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিচ্ছি। স্বামীনা একঘর লোকের সামনে প্রায় চিৎকার করে বলল, তোর চিন্তা ভাবনা এতটা নিম্ন কেন ইখুব? আমিও একটা মেয়ে। আমার সম্মান নিয়ে এসব বলার অধিকার কাউকে দেয়নি। তবে আমি নিচ্ছি আমার স্বামীকে তোমাকে। এবার অন্তত কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার আগে চিন্তা করো না। একজন নারী এই সিদ্ধান্ত নিতে কতটা কষ্ট হয় তুমি বুঝবে না। তুমি যেমন তোমার মেয়ে কথা চিন্তা করে এসব করেছো, আমিও তেমন আমার অনাগত সন্তানের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। কারণ জানো তো, আসলের চেয়ে সুদ বেশি। রাশেদ কোনো কথা বলার সুযোগ দেয়নি ইমুক। এতদিন তার মনে হতো সে হয়তো ওদের অহেতুক সন্দেহ করছে, কিন্তু আজ তার কথায় নিজ মন থেকে সম্পূর্ণ উঠে গেল রাশেদ। কোনো এক বইতে সে পড়েছিল, পূর্বের ধানের ভাত নাকি তেতো লাগে। ঠিক তেমনই তেতো লাগছে সব কিছু আজ তার কাছে। দ্রুত পায়ে সে নিজের ঘরে ফিরে এলো। তার বাবাকে কল দিয়ে আগামীকাল তাকে নিতে আসতে বলেছিল সে। এখনও সে বাবার বাড়ির কেউ জানে না তার সাথে এত কিছু ঘটেছে। পায়ের ব্যথায় চোখ মুখ কুঁচকে যাচ্ছে সাগরিকার। তার হাতে অজান্তে এগিয়ে যাচ্ছে পায়ের দিকে। ইচ্ছে করছে যোগ এনে পায়ে ছেড়ে দিতে। যোগের রক্তের সাথে
চুষে খাবে তার ব্যথাও। খুঁড়ি খুঁড়ি হাঁটছে সে পুরো ঘর। জেলো বাতাস বাইছে বাইরে। আজ মনে হয় পূর্ণিমা। কোথাও বৃষ্টি হয়েছে কিনা। আকাশটা পরিষ্কার। এক টুকরো মেঘ তুলোর মতো উড়ে এসে ঢেকে দিয়েছে চাঁদকে। চাঁদ ঢাকা পড়েছে মেঘে। আবার মেঘ সরে যাচ্ছে। আবার চাঁদ উঁকি দিচ্ছে। চাঁদের দিকে তাকিয়ে তার বড্ড মন খারাপ হয়। চাঁদ আর রাঙা মায়ের সুখ একরকম। সুখের আগমন তো হয়, মেঘ এসে ঢেকে দেয়। শুনেছে চাঁদে নাকি মরিচা ধরেছে। সাথে মরিচা ধরতে শুরু করেছে তাদের পরিবারও। যা চা নিয়ে আয়। তাজবিদের কণ্ঠে সাগরিকা ভুরু কুচকে তাকিয়ে রইল। তাতে দাঁত চেপে সে বলল, বিয়ে করে বউকে হুকুম দাও না। আমাকে এত জ্বালাতো আসো কেন বাপু? কবে যে আমার বিয়ে হবে? কবে যে আমি এই বাড়ি থেকে যেতে পারবো? আল্লাহ, তুমি আমার দিকে চোখ তুলে তাকাও না কেন? বিয়ের এত শখ? হ্যাঁ, আমার বর্তমানে 3টে স্বপ্ন। বিয়ে, বিয়ে এবং বিয়ে। বিয়ে ছাড়া আমার আর কোনো লক্ষ্য নেই। তো পাত্র দেখব? ঘটু মন্ত্রীরে বিয়ে করাম্বো? তাজবিদের কথায় তার পিঠ দুম করে কিল বসিয়ে দিল সাগরীকা। তারপর বলল, সত্যি করে বলো তো, আমার জন্য কি একটাও বিয়ে আসে না? একটাও না। তুই বুঝবি না। আপনি গুরু, আমি শিক্ষক, বুদ্ধি আমার কম। আপনি বুঝাই দিলে বুঝিতে সক্ষম। ছি, কি অশ্লীল গান। যা ঘুম। ভাইরে, বিয়ের কথা কি হলো? ভাইয়াকে বলে দেখি কি করা যায় কতদূর। ভাই মাপ চাই, আমার বিয়ে করার দরকার নেই। তাও প্লিজ বলিও না, পায়ে ধরি। রাত তখন গভীর। আজ পায়ে ব্যথা পাওয়ার জন্য তাসজিদ তাকে আচ্ছা মতো বকেছে। কারণ সে শুকনো জায়গায় আছাড় পড়েছিল। এমন নয় যে সে হিল জুতা পরেছিল। এমনি এমনি পরে ব্যথা পাওয়ার কোনো যুক্তিতে নাই। গভীর রাতে সাগরের ঘুম কিছুটা হালকা হলো। সে অনুভব করছিল তার ঘরে কেউ হাঁটছে। আলতো স্পর্শ করেছে তার পায়ে। ঘরে হঠাৎ সিগারেটের গন্ধে ভরেছে। উষ্ণ 2 ঠোঁটের স্পর্শে তখন সাগরিকার 2 পায়। কেউ পরম ভালোবাসায় বড়িয়ে দিচ্ছে 2 পা। সাগরিকা হঠাৎ ভয়ে হতে শুরু করেছে। সে চাইছিল প্রাণপণে চিৎকার করতে। হঠাৎ তার দেহ নিস্তেজ হতে শুরু করলো। সে বুঝতে পারল সে জ্ঞান হারাচ্ছে। তার ঘুম যখন ভাঙলো, তার মা তার মাথার কাছে বসা। ইখুম তার পাশে। তাজদিদ তার ব্লাড প্রেশার মারছিল। সে মাকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মা, আমি আর কোনোদিন বিয়ের কথা বলবো না। বিয়ের কথা বললে তেনারা কেন আসেন? রাশেদ সকালবেলা নাস্তার টেবিলে বলল, আমরা বের হবো কিছুক্ষণ পর। তার বড় ভাই নিশ্চুপ ছিল। এই মুহূর্তে তিনি বললেন, যেতে হলে তোমাকে এই বাড়ির সকল সম্পর্ক এবং সম্পত্তি ত্যাগ করতে হবে। কেন? তোমার অন্যায় আমি মেনে নিব না। তোমাকে মানতেই হবে। হয় সম্পর্ক, না হয় সম্পদ। বেশ, তবে নিয়ে আসুন কাগজ। আমার আপত্তি নেই। কিন্তু স্বামীনা আপত্তি করে বলল সে যাবে না। তার অধিকার সে ছাড়বে না। কারণ স্নেহার ভবিষ্যৎ। যে স্নেহার ভবিষ্যতে রাশেদ আগেই তাকে নিশ্চয়তা দিতে হবে ইখুমের সন্তান পৃথিবীতে আসবে না। তার কথা শুনে রাশেদ বলল, বেশ, তবে তাই হোক। আজ তবে হবে ইখুমের অ্যাবর্শন। স্বামীনের এমন বেয়াদবিতে তার গালে কষিয়ে থাপ্পড় দিয়েছে তাজদিদের মা। মা যেমনই হোক না কেন, সে নিজের সন্তানের জন্য অন্যের সন্তানের মৃত্যু কামনা করতে পারে না। স্নেহার কিছুতেই কমতি রাখেনি কেউ। বাবা নেই বলে সবাই আরো বেশি আদরে রেখেছে তাকে। যেখানে স্নেহা তাদের কাছে এতটা প্রিয়, ইখুমের সন্তান অবশ্যই সমান প্রিয়। স্বামীনে অসহায় মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তার অসহায়ত্ব কারো মনে কোনো দাগ কাটছে না। তাসজিদ বলল, রাশেদের সাথে তুই বেরিয়ে যা। বাজারি মেয়ে ছেলে, এই বাড়িতে মেয়েকে নিতে পারবি না। আমার সন্তান আমি নিয়ে যাব। আমরা না দিলে পারবি না। 2 দিন পর যখন রাশেদ থেকে তোর মন উঠে যাবে, তুই তখন আবার অন্যের পিছন ধরবি। তোর মেয়ের কপাল পুড়াবে। তা দিব না। এই বাড়ির মেয়ে বউরা অনেক সম্মানের। আমি থানা পুলিশ করব, গলায় দড়ি দেবো। যা ইচ্ছে কর। আর এই রাশেদ, তুই আজ ইখুমের ক্ষতি চাচ্ছিস? এই ইখুমের জন্য কাঁদবি? তোর মুখে দিকে সেদিন ও ফিরে চাইবে না। মরার আগে তুই পানিও যেন পাস না। আমি তো অভিশাপ। ইখুম দৌড়ে এসে বড় জায়ের মুখে হাত দিয়ে বলল, তুমি মা তুল্য, অভিশাপ লেগে যাবে। অভিশাপ দিও না। এত কিছু পরেও ওনারা যা সিদ্ধান্ত নিয়েছেন, ওনার সিদ্ধান্ত মতো আমি যে চলতে বাধ্য তা কিন্তু নয়। আমি চলবো আমার মতো। ভাঙ্গন যেখানে নিশ্চিত, সমঝোতার কোনো বিদ্রুপ আসে না। স্বামীনা ঘরে ঢুকে দরজা চাপিয়ে দিয়ে কাজের মেয়ে জলি বসলো ফ্লোরে। নাম জুলেখা। শহরে এসে নাম বদলে হয়েছে জুলি। অসম্ভব ধূর্ত একজন মহিলা, যার কাজ এর কথা ওর কাছে লাগানো। সে ফিসফিস করে বলল, মাথা কি গেছে আপনার? কি করেন? এই বাড়িতে থন গেলে আর কিছু পাইবেন না। সম্পত্তিহীন বড় ভাইয়ের নামে যা ভাবসাব, তার 2 পোলার একজনরে দিয়া সাগরিকাকে রাখবে। তাতে আমার কি? আমার মন কয় ইখুমের পোলা হইবে। পোলার আইনা আলাদা।
আপনার মাইয়ারে না দিলে পাবে না, কিন্তু ইকুমের পোলা হইলে কি হব ভাবছেন? আমার স্নেহকে তারা ঠকাবে না, ভুল কইলেন। এমনিতে ছোট ভাইয়ারে ভাগনিয়া যাবে কই? সাগরিকা এই বাড়িতে রাখলে বড় ভাইও থাকবে। আপনার মাইয়া বড় না হলে যে কারো গলায় ঝুলাবেন। তাই যা চিন্তা করেন একটু কইরা করেন। স্বামী সুখ কি তুই কি বুঝবি? টাকা সব কিছু দেয় না। জামাই থাইকে কি হয়? যদি পয়সা না থাকে আমার কোয়ার দরকার কইলাম, বাকিটা বুঝাই নিবেন। জুলি চইলে গেলে স্বামীনা তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে রাশেদকে কল দিয়ে বলল, যাওয়ার ব্যবস্থা করিও না, আমরা এখানেই থাকবো, কোথাও যাচ্ছি না। বিয়ের কথা বলতে তোমার এত জ্বর আসে কেন? বারতিনে ঘাঁচি দিয়ে টিস্যু নাক মুছে তুলির দিকে তাকিয়েছে সাগরিকা। বিগত 5 বছর ধরে তার সামনে এমন হয়েছে। তার ধারণা তার উপর আশিক জিননাথের নজর আছে। সে জিন কোনো রমণীর দিকে নজর দিলে তার বিয়ে হতে দেয় না। তাদের বিভিন্ন সমস্যা হয়। এই সম্পর্ক অনেক কিছু সাগরিকাকে গুগলে দেখেছে। এই জিন যখন আসে তখন শরীরে ছাপ রেখে যায়। এমন নয় যে সাগরিকার শরীরে খুব দাগ আছে, কিন্তু মাঝে মধ্যে সাগরিকা উপস্থিতি বুঝতে পারে এবং যতবার আসে ততবার তার পায়ে বিভিন্ন জিনিস পায়। প্রথম যেদিন বুঝেছিল সেদিন পেয়েছিল একজোড়া নূপুর, সাদা রঙের পাথরের। পায়ে দিলেও বাঁচত না। সাগরিকা অবাক হলেও ভেবেছিল তার বাবা এনেছে, কিন্তু ওনাকে জিজ্ঞাসা করার পর না করেছিল। এরপর থেকে 47 জোড়া নূপুর পেয়েছে সে। একটার থেকে অন্যটা বেশি সুন্দর। এত নূপুর, সুন্দর নকশা করা নূপুরগুলো জিনের রাজ্য থেকে যে আসে, এটা তার বান্ধবীকে বলেছে। এই প্রথম বলেছে এই আশিক জিনের কথা। জ্বরে সাগরিকা গা পুড়ে যাচ্ছে। ইখুমের হাতে তার মা দই ভাত পাঠিয়েছে। ইখুম সাগরিকা এবং অন্য বাচ্চাদের যেমন মানে, তেমনি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে সে সম্মান করে। সবার সাথে তার ভাব। ইখুম যখন লাল টকটকে শাড়ি পরে চুল খুলে রাখে, তখন তার মুখ দেখে মনে হয় কোনো এক প্রতিমা শিল্পী যেন নিখুঁত করে ফুটিয়ে তুলেছে তার রূপকে। ইখুম সাগরিকা, তুলি এবং স্নেহাকে খাইয়ে দিচ্ছে। স্নেহা লাল রঙের একটা ফ্রক পরেছে, দুলে দুলে নাচছে। এবার দৌড়ে এসে ইখুম থেকে খাবার নিচ্ছে। তুলি এমন দেখে মুখ খুশকে বলেই ফেলো, রাঙাবো, তোমার জায়গায় অন্য কেউ থাকলে স্নেহাকে এত আদর করে খাওয়াতো না। রঙ্গ যে তোমার চোখে বিষ হয়ে থাকতো, আর তুমি ওকে খাইয়ে দিচ্ছ। ওর কি দোষ? ফুলের মতো একটা বাচ্চা, ওকে হিংসের কি আছে? অথচ মেজো মামি তোমার পেটের বাচ্চার সাথে হিংসে করছে। বাদ দাও, যা করেছিল তাই করো। আর শাড়ি পছন্দ হলো? সাগরিকা ইকুমের হাত ধরে তাকে জিজ্ঞাসা করলো, তুমি বাবার বাড়ি চলে যাবে? না, বড় ভাইজান বলেছে এখন না, বাবু হওয়ার সময় এক্কেবারে যেতে। তবে বেশি মন খারাপ হলে যেতে পারে, কিন্তু তোমার জ্বর আর সামনে বিয়ে, তাই বাদ দিলাম। আমার জ্বর, এ জ্বর এখন আমার ডাল ভাত। আমার অঙ্গের জ্বর তো নামতেই পারবে। সোনার এই যৌবনখানির দাম করিব তারে। সাগরিকার কথায় খিলখিল করে হেসে উঠেছে ইকুম। হাসি হেসে মুখে বলল, তোমার এই আশিক জিন এ বাড়িতে থাকে, জ্বর নামাতে? তাকে কিছু না হয় তোমার দিকে তাকালেই হবে। বলবো নাকি তাকে? না, আমি বিয়েই করব না, আমার বিয়েই হবে না, দেখিও। আচ্ছা, তোমাকে দিব তো বিয়ে, একটু সবুর করো। স্নেহা হুট করে বলে উঠল, আম্মুর মতো 2টে বিয়ে? আম্মু যেমন 2টে বিয়ে হয়েছে তেমন 2বার? স্নেহার কথা হকচকিয়েছে উঠেছে এরকম। 2বার বিয়ে মানে? মুখে প্রকাশ না করলেও তার মনে জমাট বাঁধতে শুরু করেছে এক অজানা ভয়। স্লান ভয় মিশ্রিত কণ্ঠে এরকম জিজ্ঞেস করলো, 2 বিয়ে মানে? স্নেহার মা কি বলেছ? 2 বিয়ে হয় কি? হয়েছে তো, আম্মুর হয়েছে, একটা আমার বাবার সাথে আর একটা। স্বামীনা এই বাড়ি রাখা এখন সবার চক্ষু লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাশেদ বা স্বামীনা কেউ তাদের সম্পর্কে সত্যতা প্রকাশ করছে না, কিন্তু তাদের ব্যবহার বড্ড বেশি ভয়ঙ্কর। স্বামীর দিকে 1 কাপ চা এগিয়ে দিয়ে তাসদিদের মা বলল, স্বামীনার বিষয় নিয়ে আম্মার সাথে কথা বললে কেমন হয়? এছাড়া উপায় দেখছি না। আপনি আরেকটু শক্ত হন রাশেদের প্রতি। তাসদিদের মা, রাশেদ এখন যথেষ্ট বয়স হচ্ছে, ওর জীবনে আমার হস্তক্ষেপ মেনে নিবে না। কেউ নেয় না। যতটা পেরেছি ভয় দেখেছি। বাড়ি থেকে বের হতে যেতে বলেছি, ব্যবসা ছাড়তে বলছি। ও সব ছাড়তে রাজি। এবার আমি ওকে আর কি দিয়ে আটকাবো? আপনি ওর বড় ভাই, সেই অধিকারে আটকাবেন। যেখানে সন্তান বাবা মায়ের কথা পাত্তা দেয় না, আমি তো বড় ভাই, আমি বড়জোর বোঝাতে পারি। কিন্তু কি বলতো, ওই ছোট বউটার মুখটা দেখলে খুব খারাপ লাগে। কতই বা বয়স, আমাদের রুনি বেঁচে থাকলে ওর বয়সে হতো। কথাগুলো বলে ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাসেদের মায়ের চোখ মুখ হঠাৎ শক্ত হয়ে উঠল। তার প্রথম সন্তান তাজদিদ নয়, ছিল তার মেয়ে। তাজদিদ তার সতীনের ছেলে। মেয়েটা বছর 4 বয়সে পানিতে ডুবে মারা যায়। তখন তাজবিদ পেটে ছিল। কখন পুকুর পাড়ে শাপলা তুলতে গিয়েছিল কে জানে, মরে ভেসে উঠেছিল মেয়েটা। পাটের খড়ির মতো
আঙ্গুলগুলো নীলচে কালো হয়েছিল। পেটে অনেকখানি পানি ঢুকে ফুলে ফেঁপে উঠেছিল। মেয়েটাকে যাই না দাফন করেছিল, এরপর অনেক বছর স্বপ্নে দেখেনি তাকে তার মা। কিন্তু যেদিন দেখেছিল তার শ্বশুর মারা যাবে তার আগের দিন, চিহ্নশূন্য কাপড়ে তার সামনে এসে দাঁড়িয়েছিল। মেয়েটি মুখে হাসি নেই, রাগ রাগ চোখে বলল, দাদাকে নিতে এসেছি, যেতে দাও। পরদিন তার শ্বশুর মারা গেলেন। ঠিক এমন স্বপ্ন যে কায়সার মারা যাওয়ার আগে। মেয়ে এসে বলল, কাকার হাত ধরে চলে যাচ্ছে। হতে পারে কাকতলীয়, কিন্তু তার মস্তিষ্কে কোনো মিথ্যা। তবুও সে তার মেয়ের স্মৃতি মনে করতে ভয় পায়, বড্ড ভয় পায়। তাসদিদের সামনাসামনি কাকতালীয়ভাবে হলেও আশাটা যেন সাগরিকের রুটিন হয়ে দাঁড়িয়েছে। ছাদ থেকে ফিরে এসে তার মুখোমুখি তাসদিদ তখন গোসল সেরে তোয়াল গলায় ঝুলিয়ে বেরিয়ে এসে। সাগরিকা নাক টেনে একদম তাসদিদের বুক বরাবর। এত সর্দি থাকা সত্ত্বেও সাগরিকা একটা মিষ্টি সুবাস পেল। গন্ধটা কিসে তার বুঝতে সময় লেগেছে মাত্র কয়েক সেকেন্ড। এটা বেলি ফুলের গন্ধ, নিশ্চয় তাসদিদের শাওয়ার জেলের স্মেল। ওটাকে হাফিস করে নিজের ঘরে নিয়ে যেতে হবে। অন্তত নামটা জানার জন্য হলেও নিতে হবে। পরে সময় বুঝে ফেরত দিয়ে দিব। চুরি করা তার স্বভাব নয়, যতই তাকে সবাই খেপাচ্ছে। গরু খায় মাঠে ঘাস, সাগরীকে অটোপাস। তবুও সেসব পাত্তা দিবে না বলেই ঠিক করেছে। এত কিছু কথা সব মনে মনে ভাবছিল সাগরিকা। তার মাথায় তখন তাসদিদের উন্মুক্ত বুকে হঠাৎ তার দুই ঠোঁট স্পর্শ করছে তাসদিদের উন্মুক্ত শরীর। একবার দুবার কয়েকবার এমন মনে হলো সাগরিকা যেন নিজের মধ্যে নেই, অন্য কোনো এক সত্তা কাজ করেছে তার ভিতর। হঠাৎ দু চোখ বেয়ে নামলো এক নোনা স্রোত। ভুরু কুচকে তাকিয়ে আছে সামনের দিকে তাসিদ। পরক্ষণে মনে হলো সে জ্বর গায়ে ঠিক আছে তো। কাঁধের দিকটা হাত রাখতে মাছের মতন লাফিয়ে সাগরীকে দূরে সরে গেল। তার নজর তাসদিদের পায়ের দিকে। কিছু বলবি? রাজবাড়ি গোছের মানুষ তাসদিদ, হিমশীতল কণ্ঠে। তার কিন্তু ভয়ঙ্কর কামুকতা উপচে পড়েছে এই কণ্ঠে। মুদিত নয়নে সাগরিকা একবার তাকিয়ে দেখল তাসদিদের দিকে। কয়েক মুহূর্তে ব্যবধানে দৌড়ে বহুদূর দিল নিজের ঘরে। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে তাসদিদ আপন মনে হেসে উঠল। নদীর তীরে ছোট্ট সবুজ ঘাসের প্রচণ্ড ইচ্ছে থাকে সো গা ডুবানো নদীর জলে স্পর্শ করার প্রতিটি জলকণাকে। কিন্তু বর্ষার মৌসুম যখন জল থইতে, তখন ছোট্ট গাছ পানির স্রোত তীব্রতা হারায় নিজের অস্তিত্ব। হারানো নিশ্চয়তা জেনে ভালোবাসার উন্মাদনায় সবাই জড়ায় না। নদীর এপার ভালোবাসার ঠাঁই দাঁড়িয়ে থাকে অপর পারে ভালোবাসার আশায়। বিকেলবেলা আজ সবাই যাচ্ছে বিয়ের বাজার করতে। ইকুমের ঘর থেকে সাগরীকে দুইবার ফিরল। ইকুম ঘুমিয়েছে। সাগরকে বলল তবে সে থাকবে, আর ইকুমকে জাগানোর প্রয়োজন নেই। স্বামীনার বাকি সবাইকে নিয়ে তাজবিদ গেছে। স্বামীনা যাচ্ছে বলে কিছুটা নারাজ সাগরিকা আর তুলি। ইদানিং অসহ্য লাগে তাকে। রাশেদ অফিস থেকে সরাসরি যাবে, ওদিক থেকে মৌসুমি আর ওর মা আসবে। ইমুকের শরীর ভালো না, তাকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু স্বামীনা হঠাৎ জানালো তার প্রচণ্ড পেটে ব্যথা করছে, বারবার টয়লেটে যাচ্ছে, তাই সে যাবে না। কিন্তু তাজদিদের মা তো ওদিকে সাহায্যের প্রয়োজন। অন্য মেয়েরা এ ব্যাপারে সাহায্য করতে পারে না। উপায়ন্ত না পেয়ে সাগরিকের মা পুনরায় তৈরি হয়ে বেরিয়ে গেল শপিংয়ের উদ্দেশ্যে। সাগরিকা ভেবেছিল তাজদিদ যাচ্ছে না, তাই মনের সুখে গান গাইতে গাইতে বেরোচ্ছে। বাড়ির মূল গেট পেরিয়ে যাওয়ার পর দেখতে পেল তাসদিদ দাঁড়িয়ে আছে। হাত দিয়ে ইশারা করতে গাড়ি থেমে গেল। লক খুলে দিয়ে তাসদিদ বেরিয়ে আসছিল, কিন্তু নিষেধ করে সে তুলিকে বলল, সাগরিককে বল বেরিয়ে আসতে। হুকুম দেওয়াই শেষ। সে দাঁড়িয়েছে বাইকের সামনে। সাগরীকে বেরিয়ে এলে তার হাত ধরে তাসবিদকে বলল চলে যেতে। তাকে টেনে নিয়ে এলো দোতলার ঘরে। দরজা বন্ধ করে একটানে সাগরিকার ওড়নার পিন খুলে নিয়ে গলায় পেঁচিয়ে ধরেছে তাসদিদ। বাঁচার জন্য আকুতি সাগরীকে দুই চোখ। সে জানে চিৎকার করে কোনো লাভ নেই, শাস্তি আরও বাড়বে। তার দিকে তাকিয়ে রক্তচোখ তাসদিদ জিজ্ঞাসা করলো, তোর ওড়না ছাড়া ছবি আমার বন্ধু মিয়াদের কাছে কিভাবে? আমার ঘাড়ের উপরে কাঁঠাল রেখে কাঁঠাল খাও, একদম মেরে ফেলবো আজ তোকে। একরাশ ভয় অস্বস্তি যন্ত্রণা নিয়ে সাগরকে নুয়ে পড়ল তাসদিদের বিপরীত দিকে। জুলি ইখুমকে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছে আজকের খাবারে। তার জন্য তাজদিদের মা কাতলা মাছ রান্না করেছিল, আর কেউ খায়নি। সেই খাবারে মিশেছে। ফলে ইখুম বেঘোর ঘুমাচ্ছে। শপিংয়ে যাওয়ার জন্য যখন স্বামীনে তৈরি হচ্ছে, তখন সে স্বামীনেকে সব জানায়। আজকে উপযুক্ত সুযোগ ইখুমের ক্ষতি করার। রাশেদ ইচ্ছে করে কিছু করবে না, কারণ কে চাইবে তার নিজের সন্তানের ক্ষতি হোক। সাত পাঁচ না ভেবে স্বামীনা জুলির কথায় সায় দিচ্ছে।
জুলি একজন মালিশওয়ালিকে ডেকেছে, যার নাকি বিশেষ ক্ষমতা আছে, যে পায়ে মালিশ করে দেয়, সাথে কি করে যেন বাচ্চা মায়ের পেটে মারা যেতে পারে। তাছাড়া সে টোটকা টুটকি জানে। স্বামীনা আর নিষেধ করলো না। সবাই বেরিয়ে যাওয়ার আধা ঘন্টা পর মালিশওয়ালি এলো। তাকে নিয়ে স্বামীনা ধীরে ধীরে উঠছে ইকুমের ঘরে। ইকুম তখনও ঘুমে। তার পাশে বসে স্বামীনা বলল, আমি দুঃখিত ইকুম, কিন্তু আমি নিয়তির কাছে অসহায়। টিকে থাকতে হলে বাঘকে অবশ্যই তার সন্তানের জন্য যেমন হরিণ শিকার করে, ঠিক তেমনই আমার স্নেহার ভবিষ্যতে অন্তত ওর বাবার পরিচয়ের জন্য তোমার সন্তানের ক্ষতির প্রয়োজন। তোমার জীবন অনেক বাকি, তুমি আবার মা হতে পারবে, আমি পারবো না, তাই এটুকু ত্যাগ তোমাকে করতেই হবে। সাগরিকা নিজ বেডে শুয়ে তাজদির তার পাশেই বসেছিল। হঠাৎ তার নাকে ধুনোর গন্ধ এসে ধাক্কা খায়। এই গন্ধটা তার পরিচিত। মনে পড়ে এই গ্রামে তার এক দাদার বাড়ি থেকে সন্ধ্যাবেলা পাওয়া যেত ধুনোর গন্ধ। মানে সাধু সন্ন্যাসী একটা ব্যাপার মনে হচ্ছিল। হঠাৎ মনে জেঁকে বসেছে একরাশ অস্বস্তি। অস্বস্তি থেকে পাত্তা না দিলেও গন্ধটা তীব্র হতে লাগলো। সে মোটামুটি নিশ্চিত হলো যে এই বাড়িতে কেউ কারো ক্ষতির উদ্দেশ্যে কোনো সাধনা করতে বসেছে। কিন্তু বাড়ি তখনও ফাঁকা। সাগরিকা গায়ের চেদর টানে নিয়ে দরজা খুলতে নিচে নামতে দেখতে পেল ইকুমের ঘর ধোঁয়ায় ভর্তি। কোনো কিছু চিন্তা না করে তাজদের দ্রুত ছুটে গেল ঘরের দিকে। পুরো ঘর ধোয়া, আর সামনে চেয়ারে বসে আছে হুকুম। সম্ভবত তার কোনো জ্ঞান নেই, মাথা নুয়ে ঠেকেছে বুকে। শৈল কোনো তার কাপড় এলোমেলো, তার সামনে চলছে যজ্ঞের আগুন। সাধুবেশে একজন মহিলা বিড়বিড় করে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিচ্ছে কিছু একটাতে। অন্য সময় চক্ষু লজ্জা ঘরে প্রবেশ তো দূর, ইকুমের দিকে তাকানোর সাহস করতো না তাজদের। কিন্তু এখন ইকুমের এলোমেলো শাড়ি ঠিক থাকার থেকেও তার জরুরি নিরাপত্তা অধিক। ঘরে আর কেউ নেই, তান্ত্রিক মহিলা এবং ইকুম। কিন্তু তাজদিস খেয়াল করতে দেখতে পেল ইকুমের দরজার ঠিক পেছনটায় ধোঁয়ায় দাঁড়িয়ে আছে জুলি। তাজদিদ এগিয়ে যেতে সে সুযোগ বুঝে বেরিয়ে এলো ঘর থেকে। স্বামীনে গিয়েছিল নিচে বলির জন্য পশুর ব্যবস্থা করতে, কিন্তু জুলি দৌড়ে এসে তাকে বলল, বড় বাবা বাড়িতে কেন? কোন সময় এলো? জুলির কথা জান প্রাণ অবাক হয়ে স্বামীনে বলল, মানে মানে তাজদিদ বাসায়, ইকুমের ঘরে। তান্ত্রিক মা কিছু বলার আগে আপনি বাগানে চলে যান, বাকিটা আমি সামনে নেব। যান, দেরি করেন না। কিন্তু ইকুম এই বাড়িতে থাকলে আপনি অনেক সুযোগ পাবেন, বাড়ি থেকে বাইর করে দিলে পাবেন না। তান্ত্রিকের যজ্ঞে আগুনে পানি ঢেলে দিয়ে ইকুমকে টেনে তুলে নিও তাজদিদ। সজোরে দরজা বন্ধ করে সিকিউরিটি গার্ডকে কল দিয়ে উপরে আসতে বলল। ইকুমকে শুইয়ে দিয়েছে সাগরিকার পাশে। সাগরিকা তৎক্ষণাৎ উঠে বসেছে। ইকুমকে দেখে সাগরিকা কিছুটা ভয় পেয়ে গেল। তাজদিদের জন্য কিছু বলল না। ইকুমের চোখে মুখে পানি দিল। যখন তার জ্ঞান ফিরল না, তখন সাগরিকার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, আঙ্কেলকে কল দিয়ে আসতে বল এক্ষুনি, আর নিচে আসবি না। যাই হোক, আমি না আসা অব্দি আসবি না। পুলিশ এসে ধরে নিয়ে গেছে সেই তান্ত্রিক মহিলাকে। সে বোবা মনে হচ্ছে, কারণ তার মুখ দিয়ে কোনো কথা বের করা যায়নি। তাকে বাড়ি কেউ আসতে দেখেনি, কিন্তু এমন কেন করেছে সে এটা জানা গেল। পুলিশ নিশ্চয়তা দিয়েছে বিষয়টা তারা গুরুত্বের সাথে দেখবে। বাড়িতে ততক্ষণে সবাই ফিরে এসেছে। সাগরকের মা সেই যে ইকুমের পাশে বসেছে এখনও ওঠেনি। ভাগ্যিস তাজদিদ দেখেছিল, না হলে আজ ইকুমের বড় কোনো ক্ষতি হয়ে যেত। কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবে নিচ্ছে না রাশেদ। আজ যেন সে অনেকটা পাগল ষাঁড়ের মতো আচরণ করছে। এইবারই এতগুলি সিকিউরিটি গার্ডকে চোখে ধুলো দিয়ে একজনকে সরাসরি কারো বেডরুমে চলে গেলেন কি করে? কিন্তু পরক্ষণে তাদের খেয়াল হলো বাড়ির পিছনের দরজা, মানে ফায়ার এক্সিস্ট্যান্টটা ভাঙা। কেউ ইচ্ছে করে ভাঙছে। এত কিছুর মাঝে তুলি এক কাণ্ড করে বসলো। সে সরাসরি স্বামীনিকে জিজ্ঞেস করলো, আপনি তো ছিলেন, আপনি বোঝেননি? স্বামীনি কাটকাট করলে জবাব দিল, না। সাগরকে বারবার কেঁপে উঠেছে। আজ তাসিসদের কথাগুলো মনে পড়ল। সে যেন আজ তাকে মেরেই ফেলতো। গালে আঙ্গুলের ছাপ পড়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাগগুলো তাকিয়ে সাগরীকে দাঁত কিরমির করে বলল, আমি বড় হয়ে তোমার ছেলে মেয়েদের পড়াবো। আমি তাদের টিউশনি দেবো তাদের। তারপর পড়া পারুক আর না পারুক, তাদের পাছুতে পটাশ পটাশ করে মার দিব। তখন বুঝবে নিজের বাচ্চাদের মারলে কেমন লাগে। কারো আসার শব্দে সাগরিকা দ্রুত নিজের বিছানায় উঠে কমফোর্টে তার মুখে ঢেকে ফেলল। কিছুক্ষণ পর অনুভব করলো কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। এক উষ্ণ স্পর্শে কেউ ছুঁয়ে দিচ্ছে সাগরিকের গালে। সাগরিকের প্রাণপণ চেষ্টা করছে সেদিকে না তাকানো। সেজন্য উল্টে পিঠে ঘুরে তার নাকে এলো কড়া বেলি ফুলের গন্ধ, এবং গলায় পেল এক জ্বলন্ত সিগারেটের স্পর্শ। বিছানা খামচে ধরছে। সে শক্ত মনে মনে ভাবল, আজ তো বিয়ের কথা ভাবিনি, তবে আশিক জিন কেন এলো? ইকুমের পায়ের কাছে এসে আছে রাশেদ। তার চোখে যেন আগুন জ্বলছে।
ইকুম নগ্ন শুভ্র পায়ে তখনও ক্ষততে ভরপুর, রাশি দিয়ে শক্ত করে বাঁধার ফলনে কালো দাগ পড়েছে। খুব আস্তে ধীরে সেই ক্ষততে মলম লাগিয়ে দিচ্ছে রাশেদ। সে না চাইতো অনেক ক্ষতি ইকুমের চারপাশে ঘুরঘুর করছে। 3 বছর একতরফা ভালোবাসা রাশেদের এই ইকুমকে, যাকে বিয়ে করার জন্য সে বাড়িতে 7 দিন না খেয়ে পড়েছিল। রাগ জেদ দেখিয়েছিল মায়ের সাথে, সে নিতে রাজি হয়নি স্বামীনের দায়িত্ব। কিন্তু নিয়তি এমন কেন? উদ্ভ্রান্ত মরু পথিক হয়ে বেঁচে থাকার জন্য সত্যি মৃত্যুর থেকেও জঘন্য। মানুষ শুধু বাঁচার নামে বেঁচে থাকে অনেক সময়। দায়িত্ব এবং ভালোবাসা দুটোর মাঝে দায়িত্বকে কেন বেছে নিতে হয়? যে দায়িত্ব ভালোবাসার স্পর্শ থাকে না, সেই দায়িত্ব কেবলমাত্র গলার ফাঁস। এই ফাঁস থেকে বাঁচাতে চায় রাশেদ ইকুমকে নিয়ে, কিন্তু তা হয় না। নিজের সমস্ত আবেগ পানির সাথে ঢকঢক করে গিলে ফেলল রাশেদ। স্বামীনা কখন তার ঘরে এসেছে সে বুঝেনি, কিন্তু উপস্থিতি টের পেয়ে সে বলল, কেন করলে ভাবি এমন? আমার স্নেহের জন্য? আমি তো আপনাকে নিষেধ করিনি, দায়িত্ব থেকে সরে যায়নি। তোমার সন্তান থাকলে তুমি স্নেহাকে মানবে না। ইকুম স্নেহাকে ভালোবাসে, ও স্নেহাকে নিজের সন্তানের পরিচয় দিবে। এখন সময় এসেছে ওকে সবটা জানানোর। তবে আমি গলায় দড়ি দেব, স্নেহার মা আমিই থাকবো। কিন্তু বাবা, আমি হলে মায়ের জায়গায় ইকুমের নাম আসবে না, কারণ আমি স্নেহার মা। কি চাইছেন আপনি? বিয়ে করো আমাকে রাশেদ, শরিয়ত এবং আইন মোতাবেক। নিজের আধ খাওয়া সিগারেট তাজদিদের দিকে এগিয়ে দিলেন রাশেদ। বলল, মেজো ভাবি কি বলছে শুনছিস? তোমার সাথে আমার সম্পর্ক সিগারেট ভাগ করে নেওয়া। তোমার মনে কি চলছে আমি বুঝি। সব কিছু আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। তুমি যদি দ্রুত চন্দ্রকে হাতে নিয়ে সূর্যকে স্পর্শ করে মাপ চাও, তবুও স্বীকার করো, তবুও তোমার কোনো মাপ হয় না। আমি নিরুপায়। পুরুষ মানুষ কিভাবে নিরুপায়? নারীরা নির্ভর করে পুরুষদের উপর। সেই পুরুষ মাঝপথে নারীর হাত ছেড়ে দেয়, তবে নারী কি হয় বুঝে করছো? তুমি যতই নিরাপয় হও না কেন, একজন নারীকে তোমার মানসিকভাবে ভেঙে দেওয়ার কোনো অধিকার নেই তোমার। একজন নারীর অনাগত সন্তানকে খুন করতে চাওয়ার মতো দুঃসাহস তোমার দেখানো উচিত হয়নি। দায়িত্ব এমনই। না, ভুল বললে। দায়িত্ব এমন নয়। দায়িত্ব এমন হতেই পারে, নিজ সন্তানকে খুন করে অন্যের সন্তানের দায়িত্ব নিতে হবে। এমন দায়িত্ববান পুরুষ উপন্যাসে হয় না। আমি জানি ইখুম নিজের সন্তানের কোনো ক্ষতি করবে না, তাই আমি মেজো ভাবিকে দমাতে ওসব বলছি। আর তুই হাসালে তুমি, খুব ক্ষতি হতো। বিয়ের রাতে সবটা খোলসা করলে। রাঙাবউ তো মা হতে চলেছে, তুমি তার গায়ে হাত তুলছ? বাদ দাও, কথা বলতেও গায়ে লাগছে আমার। রাশেদ দীর্ঘশ্বাস ছেড়ে গাছে হেলান দিয়ে দাঁড়ালো। মাথার উপর দিয়ে নাম না জানা এক অতিথি পাখি উড়ে গেল। আলো ফুটছে কিছুটা, কুয়াশা জেঁকে বসেছে শুরুতে। শীতের আমেজ বুঝতে হলে গ্রামে যাওয়া প্রয়োজন। এমন সময় ভাবা পিঠে সকালে প্রথম রোদে আগের দিন রাতে বানায় দুধ চিতে খাওয়ার আমেজ আলাদা। এছাড়া ফুলকপি সিমের বাসি তরকারি যখন চুলোয় জাল হয়, সেই তরকারির সাথে রুটি, আহা, সে যে এক অমৃত। কিন্তু জীবন এখন বিষাক্ত রাখছে রাশেদ। তাজদিদ চলে গেছে অনেকক্ষণ পূর্বে। দ্রুত পায়ে দৌড়াচ্ছে সে। রাশেদ আজ আর দৌড়াতে ইচ্ছে হলো না। ইচ্ছে হচ্ছে কোথাও একটা শান্তিতে ঘুম দেই। আজ মৌসুমীর বড় ভাই মুনিরের গায়ে হলুদ। সকাল থেকে তোড়জোড় চলছে। হলুদের অনুষ্ঠান। তার বাবা একজন রাজনৈতিক ব্যক্তি। বড় ছেলের বিয়ে হচ্ছে ধুমধামে। ফোন হাতে নিয়ে মৌসুমী 5কে কল দিয়েছে তাজদিদকে, কিন্তু কল রিসিভ করছে না। কল রিসিভ না করে মৌসুমীর মেজাজ খারাপ হতে লাগলো। তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত। এত মানুষের খাবারের আয়োজন নিজে দেখছে। মৌসুমী সেখানে এসে জিজ্ঞাসা করলো, মামারা কখন আসবে? ব্যস্ত হয়ে নীলুফার বেগম বলল, এসে যাবে। আমার সাথে তো কথা হয়নি, কল দিয়ে জিজ্ঞাসা করো। সময় নেই আমার। তুই এক কাজ কর, ওই যে আমার ফোন নিয়ে জিজ্ঞাসা কর। তুই আমাকে হুকুম দিচ্ছ? কি এমন ব্যস্ত তুমি? আমি বলেছি মানে এক্ষুনি দিবে। মিনিট খানেকের মধ্যে মৌসুমি পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে। তার চেঁচামেচি শুনে তার বাবা দ্রুত নিচে নেমে এলো। একমাত্র মেয়ের কোনো আবদার অপূর্ণ রাখেনি। কাজের লোকের কাজ বাদ দিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছে। মৌসুমীর এমন ব্যবহার, সে শুধু তার মায়ের গায়ে হাত তুলতে পারছে না। তার বাবা এসে কোনো কথা না বলে সজোরে থাপ্পড় মারল নীলুফার বেগমের গালে। নীলুফার বেগম গালে দাগ পড়তে খুব একটা সময় নিল না। ততক্ষণে তার চুলির মুঠে ধরে মেয়ের সামনে এনে দাঁড় করিয়ে বলল, এবার বল কি হয়েছে? মৌসুমি বললেই স্ত্রীর হাতে ফোন ধরিয়ে দিয়ে কথা বলতে বলল। এবার একবার কল হতে তাজদিদ রিসিভ করে কথা বলে জানালো তারা খুব দ্রুত আসছে। সবাই তড়ি। মৌসুমীর মুখে দ্যুতি খেলে গেল এক মুহূর্তে। ছোটবেলা থেকে মাকে এভাবে মার খেতে দেখে সে অভ্যস্ত। তাদের মা হলেও নীলুফার বেগম, সে বা তার মেজ ভাই
তোয়াক্কা করে না, বরঞ্চ প্রচণ্ড রাগ হলে বাবার কাছে নালিশ করে তাকে মার খাওয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু তার বড় ভাই মুনির মা ভক্ত, সে থাকলে মৌসুমীর গালেই থাপ্পড় লেগে যেত কয়েকটা। প্রসন্ন চিত্তে টেবিলের উপর থেকে একটা কমলা তুলে নিয়ে ছিলতে ছিলতে উপরে উঠে এলো মৌসুমী। হলুদের জন্য স্পেশাল অর্ডার দিয়ে আনা শাড়ি, সিল্কলেস ব্লাউজ বের করে রাখলো বিছানার ওপর। সম্পূর্ণ কাপড় ছেড়ে নগ্ন অবস্থায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কি এমন কমতি আছে তার যে তাজদিদ ফিরেও তাকায় না? কিন্তু হায় আফসোস, আয়নায় শুধু বাইরে আবরণ দেখা যায়। যদি ভেতরটা দেখা যেত, তাহলে সেখানে শুধু কালো অন্ধকার, ভ্যাপসা বাজে গন্ধ দেখতে পেত মৌসুমী। ইখুমের খাওয়ার বিষের নজর দিচ্ছে সাগরিকার মা। যাই রান্না হোক না কেন, নিজ হাতে গরম গরম অবস্থায় ইমুককে খাইয়ে দিয়ে আসছে। কাউকে বিশ্বাস করে না। মাঝে মাঝে নিজের ছায়াও দেখে মানুষের বড্ড সন্দেহ করে। এখন তেমন সময় চলছে। ইখুম মোটামুটি সুস্থ। রাশেদের সাথে কথা বলার জন্য খুব মন খারাপ হয়, কিন্তু সামনে সামিনে চলে আসে গতকাল যখন সে মরতে বসেছিল, তখন সামিনের কণ্ঠ। হলুদ শাড়ি পরে গড়পতায় তৈরি হয়েছে ইখুম। সে জানে তার শাশুড়ি আজ আসবে না, তাই গয়না পরেনি খুব একটা। প্রচণ্ড ঘুম পায় তাই ইদানিং। বাচ্চাকে নিয়ে ভয়ে থাকছে, কিন্তু রাশেদ নেই। যার তাকে রক্ষা করার কথা, ভরসার হাত দেওয়ার কথা ছিল, রাত বিরেতে ভয়ঙ্কর মন খারাপ হলে তাকে নিজের পাশে পাওয়া কথাই ছিল না, সেই কোথাও নেই। তার মধ্যে বেড়ে ওঠা সেই ছোট্ট সত্তা, এবং দুজনে যেন বড্ড একা। সাগরিকার আজ হলুদ রঙের শাড়ি পরেছে, সাদা সিল্কের ব্লাউজের সাথে। ঠোঁটে দিয়েছে কড়া রঙের লাল লিপস্টিক। চুলগুলো ছেড়ে দিয়ে হাতে চুড়ি নিয়ে বসে আছে। তাকে দেখে মৃদু পায়ে ঘরে প্রবেশ করলো তাজদিদ। নেভি ব্লু ডেনিমের প্যান্টের সাথে সাদা রঙের পাঞ্জাবি। হাতের ঘড়িটা তাকে বেশ মানিয়েছে, কিন্তু তার থুড়ে থাকা সিগারেট অসহ্যকর। ঘরে প্রবেশ করতে না করতে সাগরীকে উঠে দাঁড়ায়। তার কোল থেকে টুপ করে সকল চুরি পড়ে গেল। হঠাৎ চোখের সামনে ভেসে উঠছে গতদিনের ঘটনা। একরাশ ভয়ে এসে গলায় জমাট বেঁধে মাথার পেছনটায় বোথা যন্ত্রণা হওয়ার আগে সাগরীকে অনুভব করলো তার দেশে দাঁড়িয়েছে তার সামনে। এক হাত দিয়ে তাকে ধরে অন্য হাত গলিয়ে দিচ্ছে সাগরিকার শাড়ির দিকে। কয়েক মুহূর্তের ব্যবধানে সাগরিকা অনুভব করলো জ্বলন্ত সিগারেট তাসিদ ঠেসে ধরেছে তার নাভির দিকটায়। চলবে এক কাপ চা প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।